আমি এখানে কৃষ্ণ মিত্রর কাছে আসবো যে সত্যিই কি মানে পলিটিক্যাল পার্টিগুলো সিলেক্টিভ হয় ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসও কি সিলেক্টিভ? মমতা বন্দ্যোপাধ্যায় যন্তর মন্তরে যাবার পর্যন্ত তিনি যাবেন বলে বলেছিলেন, কিন্তু আজকে ঝাড়খণ্ডে তার জোট দলের জোট শরিকের সরকার যখন রয়েছে সেখানে এই ধরনের ঘটনা কার্যত মুখে কুলু পেটে বসে রয়েছেন। এক্ষেত্রেও কি সিলেক্টিভ স্ট্যান্ড নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে যেখানেই যারা ন্যায্য দাবির পক্ষে দাবি তুলেছে আমার নেত্রী আমার দল তাকে সমর্থন জানিয়েছেন, যদি তার মধ্যে কোনো লোকানো অভিসন্ধি না থাকে। এই ক্ষেত্রে বলে রাখি যে তুমি অনেকগুলো উদাহরণ দিলে, নিশ্চয়ই আশুতোষ রঙ্কা যেটা বলল যে হয়তো কিছু কিছু যে ঘটনা 15 তারিখে হয়েছে বা তার আগে 10 তারিখে হয়েছে সেটা না হলেই ভালো হতো, কিন্তু কোনোভাবেই দিল্লিতে যে বর্বরচিত আক্রমণ স্টুডেন্টসদের উপর জেনজির উপর করা হয়েছে, পেরেক পোতা লাঠি দিয়ে মারা হয়েছে, প্যালেট গান, যার জন্য স্বয়ং দোষী অমিত শাহ এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেটা তার পার্লামেন্টে আচরণ থেকে মেনেও নিয়েছেন বকলন। না আমি বলছি ঝাড়খণ্ডে পাশের রাজ্য ঝাড়খণ্ড, দিল্লি যেতে যতটা সময় লাগে তার থেকে অনেক কম সময় ঝাড়খণ্ডে পৌঁছে যাওয়া যায়। আমি বলছি এইটা কি ঝাড়খণ্ডে না যাওয়ার এইটা কি একটা কারণ যে যখন হেলিকপ্টারের সমস্যা হয় এই হেমন্ত সোরেনের হেলিকপ্টার দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেন, সে কারণেই কি ঝাড়খণ্ড সরকারের বিরুদ্ধে এত অভিযোগ সত্ত্বেও কার্যত মুখে কুলু পেটে বসে রইলেন? এটা কি কার্যত একটা প্রতিদান দেওয়া হলো? ঝাড়খণ্ডের ছাত্রদের পাশে শুধু আমরা দাঁড়াইনি, সেখানে কোনো ইন্ডিয়া জোটের শরিক বা কোনো নেতাকর্মী তাদেরকে গাটার জেনারেশন বলেননি। রাহুল গান্ধীও গেলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ও গেলেন না, কেন? সেটা কি ইন্ডি জোটের শরিকের সরকার বলে? তাদের মহিলাদেরকে নোংরাজনকভাবে আক্রমণ করেছে। এইটা ইন্ডিয়া জোটের না কংগ্রেস পার্টি না তৃণমূল কংগ্রেস না আজকে সেখানকার ঝাড়খণ্ডের স্টুডেন্ট সমাজ বলছে হেমন্ত হ্যায় তো হিম্মত হ্যায়। তারা তাদের যে দাবি ছিল সেটা মেনে নেওয়ার পর মুখ্যমন্ত্রীকে ধন্য করছে, কিন্তু অপরদিকে দিল্লিতে একটা সরকারের পদত্যাগী, তাই যদি হয় মানে সত্যি বিশ্বাস করুন একটা ন্যারেটিভটাকে যদি প্রেজেন্ট করতে হয় না, কাউন্টার ন্যারেটিভটাও দিতে হয়। সত্যি যদি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর উপর এত আস্থা থাকতো তাহলে এই আন্দোলনকারীরা বিধানসভা অভিযান করলেন কেন? বিধানসভা পর্যন্ত যেতে হলো তার কারণ তাদের দাবি দিনের পর দিন মানা হয়নি বলে অনশনে পর্যন্ত তাদের নামতে হয়েছিল। কিন্তু আমি এখানে প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে আসতে চাইবো, একটা বিষয় আপনাকে মানতে হবে প্রদীপ দা, দুর্নীতির বিরুদ্ধে যে রেজিস্টার্ড বা প্রতিষ্ঠিত পলিটিক্যাল পার্টিগুলো তারা নামার অনেক আগে কিন্তু এই সিজেপি, যেটা এখনো পর্যন্ত বাস্তবে তার কোনো মানে আমি বলছি ইন্টারনেটে রয়েছে কিন্তু সেভাবে কোনো রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি নয়, বা জেনজির আন্দোলন যদি বলেন, তারা কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা করে দেখাচ্ছেন এবং সেখানে কেন্দ্রের শাসক হোক বা রাজ্যের শাসক হোক তারা মাথা নোয়াতে বাধ্য হচ্ছেন। এবং আপনি খেয়াল করুন পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে তারপরে কিন্তু একটা প্রতিযোগিতা তৈরি হচ্ছে এই জেনজি আন্দোলনকারীর সঙ্গে সম্পৃক্ত হয়ে যাওয়ার। দেখুন, একটু এতক্ষণ ধরে আমরা তো রাজনৈতিক দলগুলির মুখপাত্রদের কথা শুনলাম, সবাই হচ্ছে গিয়ে নিজের নেতৃত্ব কতটা ভালো, কতটা ঠিক কাজ করেছে, কত তাড়াতাড়ি কাজ করেছে, বা এই মানে রাজনৈতিক আলোচনা। আসলে জেনজি বা ছাত্র সমাজের অসুবিধাটা কোথায়? আগামী দিনে এই রাজনৈতিক দলদের তারা ভোট দেবে তো, ফলে এই যে ভোট কেন্দ্রিক রাজনীতির কথাবার্তা, একটাই পরিষ্কার জিনিস যে পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ হচ্ছে না কেন? কেন একটা পরীক্ষার প্রশ্ন সর্বভারতীয় স্তরে রাজ্য স্তরে সঠিকভাবে হবে না? এটা তো যে কোনো সরকার, সে দলমত নির্বিশেষে আমার মনে হয় প্রত্যেকটি রাজনৈতিক দলের আজকে সময় এসেছে এই জায়গাটা নিশ্চিত করার যে যার যেখানে সরকার আছে রাজনীতির জায়গায় থাক, কিন্তু ছাত্র সমাজের ভবিষ্যৎ নিয়ে এইভাবে নষ্ট করবেন না। তাদেরকে এইভাবে এই ছেলেমেয়েরা যারা আজকে রাস্তায় নেমেছে তারা এই সময়টা নিজেদের পরীক্ষার প্রস্তুতির জন্য দিতে পারত, কিন্তু তারা বাধ্য হচ্ছে রাস্তায় নামতে। যে মানে প্রত্যেকটা সময় হয় কেন্দ্র নয় রাজ্য, তাহলে ছেলেমেয়েরা কোথায় যাবে? তারা কি বিদেশে চলে যাবে প্রথম দিনেই যে না আমরা আর ভারতবর্ষে পড়াশোনা করব না? একদিকে আমরা শুনছি বিকশিত ভারতবর্ষ, একদিকে শুনছি না ওটা খারাপ, আমরা অন্য রাজনৈতিক দল এলে ভালো হবে। সব জায়গায় আপনি সোর্সের মধ্যে ভূতটা খুঁজে বার করুন, সিস্টেমে কারা আছে সেইটা। একটা মন্ত্রীকে পদত্যাগ করিয়ে দেওয়া, একটা কারো প্রিন্সিপালকে সরিয়ে দেওয়া, এইটা হচ্ছে গিয়ে ঠিক নয়। সমাধান সূত্র হচ্ছে যে পরীক্ষা ব্যবস্থা বা শিক্ষা প্রতিষ্ঠান স্বচ্ছভাবে চালানোর জন্য কি করা দরকার, এবং সেইখানে
ছাত্র সমাজদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি অনুসারে কাজ করতে হবে, না হলে কিন্তু এই ধরনের অসুবিধা। আপনি দেখুন একটা কত এই যে দুর্নীতি, এগুলো সবই হচ্ছে দুর্নীতি, টাকা পয়সার লেনদেন। আমি বলছি এই আলোচনার পথে প্রথম থেকে এই ছবিটা বারে বারে আমাদের দুর্ভাগ্যে দেখতে হয়েছে। এখানে যখন তৃণমূল কংগ্রেসের সরকার ছিল তখনও এই ছাত্র সমাজ মানে যারা ধরুন যারা পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে বারে বারে অভিযোগ, সেই বৈঠকে বসার জন্য দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করতে হয়েছে। বা অভয় আন্দোলনের সময় যারা আন্দোলনকারী যারা করছিলেন তাদের সঙ্গে বসার জন্য দীর্ঘদিন বারবার আবেদন জানানো হয়েছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী যেন বৈঠকে বসেন, এবং একেবারে শেষে গিয়ে তারা বৈঠকে বসেছেন। অর্থাৎ ওই গোটা ঘটনাকে লিঙ্গার করে যাওয়া, যেটা এই রাজ্যে ঘটেছে সেটা দিল্লিতে ঘটেছে, সেটা রাঁচিতে ঘটেছে বলে বারবার এই ছবিগুলো দেখতে হচ্ছে। 2014 সাল থেকে যাবতীয় পরীক্ষা বাতিল হয়ে গেলে ভাবতে পারছেন যে কত কি পরিমাণে সেখানে দুর্নীতি হয়ে থাকতে পারে এবং কত চাকরি সেখানে বাতিল হতে পারে শুধুমাত্র এই দুর্নীতির জন্য। সংখ্যাটা কিন্তু এই রাজ্যের 26,000-এর গণ্ডিকে ছাপিয়ে অনেক দূর চলে যেতে পারে বলে আশঙ্কা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।